হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। অ্যান্ড আজকে আমরা ভারতীয় অর্থনীতি বা ইন্ডিয়ান ইকোনমির 50টা প্রশ্ন উত্তর করব এবং এর পিডিএফটা তোমরা টেলিগ্রাম থেকে ডাউনলোডও করতে পারবে। তো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ভারতীয় অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথ, কৌটিল্য, আর্যভট্ট নাকি পি.ভি. নরসিংহ রাও? ভারতীয় অর্থনীতির জনক বলা হয় কৌটিল্যকে। ঠিক আছে, কৌটিল্য লিখেছিলেন অর্থশাস্ত্র, যেটা মৌর্য যুগে লেখা হয়েছে এবং সেটার সম্পর্কে আমরা জানতে পারি মুদ্রা রাক্ষস থেকে, কারণ কৌটিল্যের যে অর্থশাস্ত্রের পুঁথি সেটা পাওয়া যায়নি। অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। তোমরা কমেন্ট সেকশনে জানাবে অ্যাডাম স্মিথের লেখা বইয়ের নাম কি। অ্যাডাম স্মিথের লেখা যে বইটি, সেই বইটির নাম কি, এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, কে কবে প্রথম বাজেট পেশ করেছিলেন? কে কবে প্রথম বাজেট পেশ করেছিলেন? প্রথম বাজেট পেশ করেছিলেন আর কে সন্মুখম চেড্ডি। ঠিক আছে, তিনি কত খ্রিস্টাব্দে বাজেট পেশ করেছিলেন? 1947 সালের 26শে নভেম্বর তিনি ফার্স্ট বাজেট পেশ করেছিলেন। বাজেট যে কথাটি, এই কথাটি কিন্তু আমাদের ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশনে মেনশন নেই। কি মেনশন আছে? মেনশন আছে অ্যানুয়াল ফিনান্সিয়াল রিপোর্ট। অ্যানুয়াল ফিনান্সিয়াল রিপোর্ট। এবং কোথায় মেনশন আছে? অ্যানুয়াল ফিনান্সিয়াল রিপোর্টের কথা মেনশন আছে আর্টিকেল 112 তে। ঠিক আছে, আর্টিকেল 112 তে অ্যানুয়াল ফিনান্সিয়াল রিপোর্টের কথা মেনশন আছে। ম্যাক্সিমাম টাইম বাজেট পেশ করেছেন মোরারজি দেশাই 10 বার। এবং রেল বাজেট, আগে এটাকে আলাদা করা হয়েছিল, রেল বাজেটকে আলাদা করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1924-25 বাজেটে রেল বাজেটকে সাধারণ বাজেট থেকে আলাদা করা হয় এবং সাধারণ বাজেট থেকে আলাদা করা হয় এবং এটাকে আবার রিইউনাইট করা হয় কবে না 2017-এ এটাকে আবার রিইউনাইট করা হয়। ওকে, আচ্ছা, এখানে আর দুটো আর্টিকেলের কথা একটুখানি খেয়াল রাখবে। আর্টিকেল 109, যদিও এটা কনস্টিটিউশনের কোয়েশ্চেন বাট তবু এখানে মেনশন করে দিচ্ছি, যেখানে মানি বিলের সম্পর্কে স্পেশাল প্রসিডিওর দেওয়া আছে। স্পেশাল প্রসিডিওর for money bill and article 110 যেখানে ডেফিনেশন অফ মানি বিল দেওয়া আছে। ওকে, খেয়াল রাখবে মানি বিল, কোনো বিল মানি বিল হবে কি হবে না সেটা ডিসাইড করার ক্ষমতা আছে স্পিকারের কাছে, এবং মানি বিলের মধ্যে কিন্তু প্রেসিডেন্ট তার ভিটো পাওয়ার লাগাতে পারে না। কেন পারে না? কারণ মানি বিল পেশ করার আগে প্রেসিডেন্টের কাছ থেকে প্রায়র রেকমেন্ডেশন নিতে হয় এবং মানি বিলের ক্ষেত্রে, এই মানি বিলের ক্ষেত্রে লোকসভার কিন্তু বেশি পাওয়ার আছে রাজ্যসভার ক্ষেত্রে। ঠিক আছে, শুধুমাত্র এটা লোকসভাতেই পেশ করা যায় এবং রাজ্যসভার কাছে সেটা পাঠানো হয়। রাজ্যসভার রেকমেন্ডেশন লোকসভা মানতেও পারে, নাও মানতে পারে, কিন্তু রাজ্যসভা এই বিলটাকে আটকাতে পারে না। এবং কোনো জয়েন্ট সিটিংও এখানে কিন্তু প্রপোজ করা যায় না মানি বিলের ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর ছিল সিডি দেশমুখ। আরবিআই এর বর্তমান যিনি গভর্নর তিনি হচ্ছেন সঞ্জয় মালহোত্রা, তিনি 26তম গভর্নর এবং বর্তমানে ডেপুটি গভর্নর হয়েছেন শিরিশ চন্দ্র মুর্মু। আরবিআই থেকে আরো কিছু ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে। প্রথম কথা, আরবিআই প্রতিষ্ঠা কবে হয়েছিল? আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1935-এ। কবে? 1st এপ্রিল আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল এবং এটা ইয়ং হিল্টন কমিশন গঠিত হয়েছিল। ইয়ং হিল্টন কমিশন কমিশনের সুপারিশ অনুযায়ী আরবিআই গঠিত হয়েছিল। এই কমিশনটা গঠিত হয়েছিল 1926-এ এবং 1935-এ আরবিআই প্রতিষ্ঠা হয় এবং 1949-এর 1st জানুয়ারি আরবিআই হয় ন্যাশনালাইজ করা হয়, আরবিআই কে রাষ্ট্রীয়করণ করা হয়, ন্যাশনালাইজেশন। ওকে, অ্যান্ড ফার্স্ট, এটা ভারতীয় এবং ফার্স্ট যিনি গভর্নর ছিলেন
তার নাম হচ্ছে স্যার ও স্মিথ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্প শুরু করা হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় না চতুর্থ? ভারী শিল্পতে হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে কবে? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে 1951 থেকে 1956। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান হচ্ছে 1956 থেকে 1961। দেন থার্ড 5 ইয়ার প্ল্যান হচ্ছে 1961 থেকে 1966। তারপরে আসছে প্ল্যান হলিডেজ। প্ল্যান হলিডেজ এর পরে 3 বছরের একটা গ্যাপ পাবো আমরা, 3 ইয়ার একটা গ্যাপ পাবো, যেখানটাতে হচ্ছে প্ল্যান হলিডেজ আসছে। এবং তারপরে আসছে ফোর্থ 5 ইয়ার প্ল্যান। ফোর্থ 5 ইয়ার প্ল্যান কবে আসছে? ফোর্থ 5 ইয়ার প্ল্যান আসছে ইন দ্য ইয়ার অফ 1969। এখানে 3 ইয়ারের গ্যাপ, মানে একটা 66 থেকে 67, 67 থেকে 68, দেন 68 থেকে 69। ওকে, আমি ডেপথে যাচ্ছি না যেহেতু কোয়েশ্চেন আছে এরপরে। এখানে টাইম লাইনটাই দেওয়া আছে এবং just a minute. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল দেওয়া আছে এবং এখানটাতে দেখো যেটা আমি লিখলাম, এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালানবিশ মডেলের ওপর বেস করে করা হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারড বোমার মডেল, এবং এখানে নেহেরু মহালানবিশ মডেল নামেও পরিচিত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ভারতের জাতীয় আয় সম্পন্ন হয় কার দ্বারা? জাতীয় আয় গণনা সম্পন্ন হয় কার দ্বারা? কার দ্বারা? এটা হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা দ্বারা জাতীয় আয় গণনা করা হয়। প্রথম জাতীয় আয় কে গণনা করেন? প্রথম জাতীয় আয় গণনা করেন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি প্রথম জাতীয় আয় গণনা করেছিলেন। তার যে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি আছে সেখানে তিনি প্রথম জাতীয় আয় গণনা করেন। যোজনা কমিশনের পরিবর্তে কাজ করছে কে? কাজ করছে যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করেছে নীতি আয়োগ। নীতি আয়োগ প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করেছে। প্ল্যানিং কমিশনের একটা স্ট্যাটুটরি বডি ছিল, নীতি আয়োগ একটা স্ট্যাটুটরি বডি। এবং খেয়াল করে রাখবে যে নীতি আয়োগ হচ্ছে একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করবে নীতি আয়োগ। এবং প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে আমরা অনেক পার্মানেন্ট মেম্বার দেখেছিলাম, এবং নীতি আয়োগের ক্ষেত্রে কিন্তু সবই টেম্পোরারি এবং রেকমেন্ডেশনে মেম্বার আসে। এবং প্ল্যানিং কমিশনের যে সমস্ত রেকমেন্ডেশন গুলো ছিল সেই রেকমেন্ডেশন গুলোকে অ্যাপ্রুভ করতে কে এনডিসি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 7। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল? নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, এবং নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল 1980 থেকে 85 এই টাইম লাইনে। এবং নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা 1982 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল। কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছিল? নাবার্ড অ্যাক্ট। নাবার্ড অ্যাক্ট এসেছিল কবে? নাবার্ড যে অ্যাক্ট এসেছিল সেটা কিন্তু এর আগের বছর 1981-তে এসেছিল, এবং পরের বছর নাবার্ড গঠিত হয়। কবে গঠিত হয়? 12 জুলাই গঠিত হয়। এবং নাবার্ডের যে ফাংশন, এগ্রিকালচার সম্পর্কে যে সমস্ত লোন দেওয়া বা এগ্রিকালচারের গ্রোথকে প্রমোট করা, এটা হচ্ছে নাবার্ডের ফাংশন। এবং নাবার্ড যে রুরাল ফিনান্সিয়াল স্কিম রয়েছে, যেমন প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, এই সমস্ত স্কিমগুলোকেও কিন্তু নাবার্ড পরিচালনা করে। এবং এখানে খেয়াল রাখবে যে সমস্ত আরআরবি রয়েছে, রিজিওনাল রুরাল ব্যাংক, আরআরবি হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক, এই রিজিওনাল রুরাল ব্যাংকগুলো কিন্তু সুপারভাইজ করার কাজ করে নাবার্ড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 এ ভারতের স্থান কততম? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ভারতের স্থান হচ্ছে 130তম। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের প্রথম রয়েছে আইসল্যান্ড, এবং এটা প্রকাশ করে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। ওয়ার্কিং এজ পপুলেশন বলতে কোন বয়স সীমাকে বোঝায়? ওয়ার্কিং এজ পপুলেশন বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটা কোন টাইম পিরিয়ড কে বোঝাচ্ছে? ওয়ার্কিং এজ পপুলেশন বলা হয় 15 to 59। এখানে 60
69 আছে মেনশন করা, এটা 59 হবে, ঠিক আছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডও বলা হয় এই যে এজের যে সমস্ত গ্রুপ অফ পিপল রয়েছে তাদেরকে, এবং এটা 15 থেকে 59 বছর বয়স পর্যন্ত। আরবিআই কত সালে গঠিত হয়? একটু আগেই দেখলাম আরবিআই গঠিত হয় 1935 সালে। কত সালে 14টি ব্যাংকে রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল, ন্যাশনালাইজেশন হয়েছিল 14টা ব্যাংকে? 14টা ব্যাংকের ন্যাশনালাইজেশন হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1969। 1969 সালে 14টা ব্যাংকের ন্যাশনালাইজেশন হয়েছিল। ব্যাংকের ন্যাশনালাইজেশন দুটো ফেজে হয়েছিল, একটা 14টা ব্যাংকের হয়েছিল 1969-এ, এবং 6টা ব্যাংকের ন্যাশনালাইজেশন হয়েছিল, যেটা পরে হয়েছিল সেটা হচ্ছে 1980-তে। 1980-তে। নীতি আয়োগের নীতির পুরো নাম কি? নীতির পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, ঠিক আছে। নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নিচের কোনটি একটি প্রত্যক্ষ করের অন্তর্গত? প্রত্যক্ষ কর, কর বা ট্যাক্স কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা? সরি, এখানে ডাইরেক্ট ট্যাক্স জিজ্ঞেস করেছে। ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে ইনকাম ট্যাক্স বা আয়কর, সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। জিএসটি কিন্তু একটা ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1951 থেকে 1956 পর্যন্ত। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান সম্পর্কে একটুখানি ইনফরমেশন আমি তোমাদের দিতে চাই, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসে। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হয়েছিল বেসড অন হ্যারোড ডোমার মডেল, এবং এখানে 3টে পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইম লাইন দেওয়া আছে। আমি এখানটাতে লিখছি কারণ নইলে জায়গা পাবো না। এটা হয়েছিল হ্যারোড ডোমার মডেল। এখানে কি কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে এখানে এগ্রিকালচারের উপর ফোকাস করা হয়েছিল, এগ্রিকালচার বা কৃষিকাজের উপর ফোকাস করা হয়েছিল, এবং রুরাল ডেভেলপমেন্টের উপর ফোকাস করা হয়েছিল। এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্টের উপর ফোকাস করা হয়েছিল। এখানে প্রথম হচ্ছে তোমার মেজর কিছু ইরিগেশন প্রজেক্ট লঞ্চ করা হয়েছিল, মানে বিভিন্ন ড্যাম, বাঁধ নির্মাণ করা হয়েছিল। ভাকরা নাঙ্গল, ডিভিসি বাঁধ নির্মাণ করা হয়েছিল। আইআইটি স্থাপন করা হয়েছিল, 5টি আইআইটি স্থাপন করা হয়েছিল। তারপর হচ্ছে তোমার এখানে বিভিন্ন রকমের যে তোমার রুরাল ডেভেলপমেন্টের জন্য বা এগ্রিকালচারের জন্য বিভিন্ন প্রোগ্রাম চালানো হয়েছিল, বিভিন্ন কি বলবো ওগুলোকে, প্রকল্প লঞ্চ করা হয়েছিল। ওকে, আচ্ছা, এখানে টার্গেট রেট কত ছিল আর কত অ্যাচিভ করেছিল? টার্গেট রেট মানে টার্গেট গ্রোথ রেট ছিল 2.1%, অ্যাচিভড ওয়াজ 3.6%। তো এটা বেশ সাকসেসফুল প্ল্যান ছিল। প্রধানমন্ত্রী রোজগার যোজনা কত সালে চালু হয়? প্রধানমন্ত্রী রোজগার যোজনা চালু করা হয় 1993 সালে। ভারতের যোজনা কমিশন কবে গঠিত হয়েছিল? ভারতের যোজনা কমিশন গঠিত হয়েছিল 1950 খ্রিস্টাব্দে, এবং 1951-তে প্রথম ফার্স্ট 5 ইয়ার প্ল্যান আমরা দেখতে পাচ্ছি। গ্যাটের পুরো নাম কি? গ্যাটের পুরো নাম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। এই যে ট্যারিফ নিয়ে ইউএস এর সাথে এত মতবিরোধ হচ্ছে, এটা হচ্ছে গ্যাটের ফুল ফর্ম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, যেটা এখন হয়ে গেছে তোমার চেঞ্জ হয়ে WTO, and এই WTO এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সেটা কোয়েশ্চেনে রয়েছে, তাই আমি বলছি না। তোমরা বলবে যে ইন্ডিয়া কবে গ্যাট জয়েন করেছিল বা WTO জয়েন করেছিল, ঠিক আছে? এটা তোমাদের জন্য কোয়েশ্চেন রইলো যে ইন্ডিয়া কবে WTO জয়েন করেছিল। কমেন্ট সেকশনে জানাবে, উত্তরটা আমি এখানে লিখেই দিচ্ছি যে 1 জানুয়ারি ইন দ্য ইয়ার অফ 1995-এ ভারত WTO তে যুক্ত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, জিএসটি ডে কবে পালন করা হয়? জিএসটি ডে পালন করা হয় 1 জুলাই। জিএসটি ডে পালন করা হয়। জিএসটি হচ্ছে 101তম 101 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে জিএসটি আনা হয়েছে, এবং জিএসটির নিউ স্ল্যাব
নতুন কারেন্ট অ্যাফেয়ার্স এর পোর্শন এটা। নিউ যে দুটো স্ল্যাব তৈরি করা হচ্ছে, নিউ স্ল্যাব এসছে, একটা হচ্ছে 5%, নিউ স্ল্যাবে এসছে একটা হচ্ছে 5% আর একটা হচ্ছে 18%। এছাড়া আর একটা স্ল্যাব রাখা হয়েছে যেটা হচ্ছে 40%, যেটা লাক্সারি গুডস অথবা সেটাকে বলা হয়েছে সিন গুড, যে সমস্ত ক্ষতিকারক পদার্থগুলো রয়েছে, স্পেশালি অ্যালকোহলের দাম বেড়ে গেছে, সিগারেটের দাম বেড়ে গেছে, তো এই সিন গুডস গুলোকে 40% মধ্যে রাখা হয়েছে। ফ্রান্সে প্রথম জিএসটি চালু করা হয়। জিএসটির ফুল ফর্ম কি? গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস। ভারতের কোন রাজ্যে প্রথম সবুজ বিপ্লব ঘটে? সবুজ বিপ্লবের সব থেকে বিপুল আমরা এফেক্ট ফার্স্ট ফেজে দেখতে পেয়েছিলাম কোথায়? না পাঞ্জাবে। এবং কোন কৃষি মানে কোন ফসলের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম? সেটা হচ্ছে গমের ক্ষেত্রে। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় সেটা তোমাদের জন্য কোয়েশ্চেন রইল, কমেন্ট সেকশনে উত্তর জানাবে। ভারতে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব ঘটেছিল। এম.এস. স্বামীনাথনকে বলা হয় সবুজ বিপ্লবের জনক। 20 IMF এর পুরো নাম কি? IMF এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? IMF এর সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ডে। এর কার্যক্রম শুরু হয় 1945 সালে। স্বাধীন ভারতের প্রথম বাজেট কবে পেশ করা হয়? একটু আগে দেখলাম যে প্রথম কোয়েশ্চেনটাই ছিল, প্রথম না সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল। স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করা হয় 1947 সালে। যে বছর স্বাধীন হয়েছে সে বছরই হবে। 1 টাকার অধিক মূল্যের ব্যাংক নোট কে ছাপায়? 1 টাকার অধিক মূল্যের মানে 1 টাকা বাদে বাকি সমস্ত যে নোট আছে সেটা কে ছাপায়? সেটা ছাপাই হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে 1 টাকার নোট কে ছাপায়? 1 টাকার নোট ছাপাই হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ঠিক আছে? অর্থ মন্ত্রক ছাপাই হচ্ছে কয়েন। অ্যান্ড 1 টাকার নোট 1 রুপি নোট, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বা অর্থ মন্ত্রক। মিন্ট কতগুলো আছে মানে যেখানে কয়েন ছাপানো হয় সেগুলোকে কি বলে? মিন্ট বলে। মিন্টের বাংলা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। চারটে জায়গায় আছে। একটা হচ্ছে কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ আর নয়ডা। 23 হ্যারোড ডোমার মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, একটু আগেই দেখলাম। এখানে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা দেখে নিই, যেহেতু জায়গা আছে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 1961 পর্যন্ত হচ্ছে। 1961 পর্যন্ত হচ্ছে বেস অন পিসি মহালানবিস মডেল। আচ্ছা, এখানে টার্গেট গ্রোথ রেট ছিল হচ্ছে 4.5%। অ্যাচিভ করেছিল, অ্যাচিভ গ্রোথ রেট আমি ইংলিশে লিখছি এবং শর্ট ফর্মে লিখছি। অ্যাচিভ গ্রোথ রেট হচ্ছে 4.3%, মডারেটলি সাকসেসফুল। এবং এখানে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে ভারী শিল্পের উপর নজর দেওয়া হয়েছিল, ঠিক আছে? ভারী শিল্পের উপর নজর দেওয়া হয়েছিল, শিল্পের উপর জোর দেওয়া হয়। এবং এখানে তোমরা দেখতে পাবে যে স্টিল প্ল্যান্ট স্থাপন করা হয়েছিল। স্টিল প্ল্যান্ট কোথায় কোথায়? 3টে জায়গাতে স্টিল প্ল্যান্ট হয়েছিল। একটা হচ্ছে রাউরকেল্লা, এটা কাদের হেল্পে? রাউরকেল্লা হচ্ছে জার্মানির হেল্পে। দুর্গাপুর ইউকের হেল্পে বা ব্রিটেনের হেল্পে। আর একটা হচ্ছে ভিলাই হচ্ছে ইউএসএসআর এর হেল্পে, ঠিক আছে? এবং এখানে হচ্ছে তোমার বসন্তচন্দ্র মহলানবীর সম্পর্কে একটা জিনিস মনে রাখবে, তার বার্থ ডেটে স্ট্যাটিস্টিক্স ডে পালন করা হয়, যেটা হচ্ছে 29th of June। সেদিনকে স্ট্যাটিস্টিক ডে পালন করা হয়, ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন। এনআরইপির পুরো নাম কি? এনআরইপির পুরো নাম অপশন সি অপশন ডি দিতে ভুলে গেছে।
সো লিভ ইট। NREP এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, NREP, এবং এটা লঞ্চ করা হয়েছিল 1980-তে, গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি। অপারেশন ফ্লাড কত সালে চালু হয়েছিল? অপারেশন ফ্লাড হচ্ছে সম্পর্কিত হোয়াইট রেভলিউশনের সঙ্গে, এবং অপারেশন ফ্লাড চালু হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1970। অপারেশন ফ্লাড এখানে শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশনের সঙ্গে সম্পর্কিত, এবং শ্বেত বিপ্লব হচ্ছে মিল্ক প্রোডাকশনের সঙ্গে সম্পর্কিত, যেখানে আমুল প্রতিষ্ঠা হবে, কোঅপারেটিভ ফার্স্ট একটা অত বড় ইন্ডাস্ট্রি লেভেলে একটা কোঅপারেশনের মাধ্যমে একটা ইন্ডাস্ট্রি এস্টাবলিশ হচ্ছে, যেটা অপারেশন ফ্লাড নামে পরিচিত। ভার্গিস কুরিয়নের নাম আমরা এখানে পাই, হোয়াইট রেভলিউশনের ফাদার অফ হোয়াইট রেভলিউশন বলা হয় তাকে। ভার্গিস কুরিয়নকে বলা হচ্ছে দ্য ফাদার অফ হোয়াইট রেভলিউশন। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শ্বেত বিপ্লব হয়েছিল। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সময়ে হচ্ছে? ফোর্থ 5-year প্ল্যান। ফোর্থ 5-year প্ল্যান হচ্ছে ইন দ্য ইয়ার অফ 1969। 69 থেকে কত? 69 থেকে 74, 1974 পর্যন্ত হচ্ছে ফোর্থ 5-year প্ল্যান। এবং ফোর্থ 5-year প্ল্যান বেসড অন, এটা কোন কোন মডেলের উপর বেস ছিল? এটা হচ্ছে গ্যাডগিল মডেলের উপর বেস ছিল, গ্যাডগিল মডেলের উপর। এবং এই ফোর্থ 5-year প্ল্যানের সময় 14টি ব্যাংক ন্যাশনালাইজেশন হচ্ছে। তারপর এখানে আমরা ফার্স্ট প্ল্যানিং প্রোগ্রাম ইন্ট্রোডিউস করা হচ্ছে, ফ্যামিলি প্রোগ্রাম, প্ল্যানিং প্রোগ্রাম বলছে, ফ্যামিলি প্রোগ্রাম ইন্ট্রোডিউস করা হচ্ছে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল দরিদ্র দূরীকরণ? দরিদ্র দূরীকরণ বা পভার্টি এলিভেশন, এটা ছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই সময় গরিবি হটাও স্লোগান দেওয়া হয়েছিল, গরিবি হটাও স্লোগান দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধীর দ্বারা, ঠিক আছে। এবং এই যে ফিফথ 5-year প্ল্যান, এই সময় মনে রাখবে মিনিমাম নিডস প্রোগ্রাম MNP চালু করা হয়, 20 পয়েন্ট প্রোগ্রাম এটাও চালু করা হয়, 20 পয়েন্টস প্রোগ্রাম এটাও চালু করা হয়। নেক্সট কোয়েশ্চেন 28, স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন কে? প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের? স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন RK সন্মুখ চেড্ডি, যিনি ফার্স্ট বাজেট পেশ করেছিলেন। জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স প্রকাশ কে করে? জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স প্রকাশ করে UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কোন সংস্থাটি আন্তর্জাতিক আর্থিক মুদ্রা লেনদেন করে? IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে ওয়াশিংটন ডিসিতে, ওয়াশিংটন ডিসিতে। সমস্ত ফান্ড রিলেটেড ওয়াশিংটন ডিসি, এটা ওয়াশিংটন ডিসি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা ADB এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বলতো? এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটা ভারতের, তোমরা কমেন্ট সেকশনে বলবে যে ইন্ডিয়া কি এর মধ্যে রয়েছে না নেই, ইন্ডিয়া এর মধ্যে রয়েছে না নেই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31, ভারত কত সালে WTO সদস্য হয়? এটা একটু আগেই বললাম, কত সালে হয়েছিল? 1995 সালে। 1995 সালে ভারত WTO সদস্য হয়। এখানে WTO এর ফুল ফর্ম লেখা আছে। WTO 1995 সালে প্রতিষ্ঠা হয়েছিল, কারণ এর আগে এর নাম ছিল গ্যাট। জওহর রোজগার যোজনা কত সালে চালু হয়? জওহর রোজগার যোজনা চালু হয় 1989 সালে। ইন্দিরা আবাস যোজনা কত সালে চালু হয়? ইন্দিরা আবাস যোজনা চালু হয় 1985 খ্রিস্টাব্দে। 1985 খ্রিস্টাব্দে ইন্দিরা আবাস যোজনা চালু করা হয়। গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত? একটু আগেই পড়লাম, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত। SBI কত সালে জাতীয়করণ করা হয়েছিল? SBI এর কত সালে জাতীয়করণ করা হয়েছিল? এটা একটা ভালো কোয়েশ্চেন। SBI জাতীয়করণ করা হয়েছিল 1955 এ। তোমরা জানো SBI এর আগের নাম কি ছিল? SBI হওয়ার আগে SBI এর আগের নাম কি ছিল? SBI এর আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া পরে গিয়ে আমরা সেটাই অ্যাজ এ SBI হিসেবে দেখতে পাচ্ছি। এখানে লিখে দিচ্ছি ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা পরে ব্যাংক অফ ক্যালকাটা
এটা হয়েছিল কোথায়, আমি যে স্টোরিটা বলছি, লিখছি না। ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বোম্বে এবং ব্যাংক অফ মাদ্রাস, তিনটে আলাদা আলাদা ব্যাংক ছিল। এই তিনটা আলাদা আলাদা প্রেসিডেন্সি, তিনটে আলাদা আলাদা ব্যাংক ছিল, এবং এই তিনটে ব্যাংকে মার্চ করে ইন দ্য ইয়ার অফ 1921 স্টার্ট হলো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। যে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াটা ন্যাশনালাইজ করা হলো ইন দ্য ইয়ার অফ 1955, এবং তারপর সেটার নাম হলো পরবর্তী ক্ষেত্রে এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যে প্রথম কোন ব্যাংক ভারতে স্থাপিত হয়েছিল বলতো? প্রথম কোন ব্যাংক? প্রথম ব্যাংক হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। ব্যাংক অফ হিন্দুস্তান, এটা হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1770 কলকাতাতে, তখনকার দিনের ক্যালকাটাতে। সেবি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সেবি হচ্ছে ইন দ্য ইয়ার অফ 1988 সেবি আসে। সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। গ্যাটিয়া যোজনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়, অলরেডি আমরা পড়ে নিয়েছি। মনরেগা কত সালে চালু হয়েছিল? মনরেগা চালু হয়েছে 2006 সালে, ঠিক আছে। এর আগে এর নাম ছিল নারেগা, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। তারপরে মহাত্মা গান্ধীর নামের সাথে যুক্ত করা হয় এবং এর নাম হয়ে যায় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট, এবং এখানে যদি পি থাকে তাহলে সেটা প্রোগ্রাম হয়ে যাবে। ভারতের কৃষিক্ষেত্রে সাধারণত কোন ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায়? ছদ্ম বেকারত্ব লক্ষ্য করা যায়। আনএমপ্লয়মেন্ট অ্যাকচুয়ালি অনেক রকমের হয়, কিছুটা হয় সাইক্লিক আনএমপ্লয়মেন্ট দেখতে পাওয়া যায়, বা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, তারপর সিউডো, এই যে ছদ্ম বেকারত্ব এটাকে বলা হয় সিউডো আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট যখন একটা কোনো কাজের ক্ষেত্রে যতজন লোক দরকার ততজন লোকের থেকে অনেক যখন বেশি লোক কাজ করে, মানে দেখে মনে হচ্ছে যে সবার কাছে কাজ আছে, কিন্তু তাদের মধ্যে কিছু জনকে সরিয়ে নিলে যে মানে যে কাজের যে আউটপুট সেটাতে কোনো রকমের কোনো চেঞ্জেস দেখতে পাওয়া যায় না, তাই সেটাকে বলা হয় ছদ্ম বেকারত্ব বা সিউডো আনএমপ্লয়মেন্ট। ভারতের জাতীয় আয় প্রথম কে নির্ধারণ করেছিলেন? ভারতের জাতীয় আয় প্রথম নির্ধারণ করেছিলেন দাদাভাই নওরোজি, যেটা আমরা একটু আগেই দেখলাম। তার পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়াতে, ডি অপশনটা দেওয়া হয়নি। কত বছরের জন্য অর্থ কমিশন নিযুক্ত করা হয়? অর্থ কমিশন নিযুক্ত করা হয় 5 বছরের জন্য, 5 ইয়ার। ফেরা বা বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন কত সালে চালু করা হয়েছিল? ফেরা বা বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন চালু করা হয়েছিল 1973 খ্রিস্টাব্দে, যেটা পরবর্তী কালে ফেমা দ্বারা রিপ্লেস হয়ে যায়, FEMA, ফেমা দ্বারা রিপ্লেস হয়ে যায় ইন দ্য ইয়ার অফ 1999, যেখানে এই ফেমার ফুল ফর্ম ছিল ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। এটা রেগুলেশন ছিল, এটা ম্যানেজমেন্ট হয়ে গেল, কারণ খেয়াল করে দেখো ইন দ্য ইয়ার অফ 1991 আসছে এলপিজি পলিসি, এবং এই এলপিজি পলিসি আসার ফলে যে লাইসেন্স রাজ ছিল সেই লাইসেন্স রাজকে বন্ধ করে দেওয়া হয়, এবং আমাদের ইকোনমিকে গ্লোবালাইজেশন করার জন্য গ্লোবাল মার্কেটে ওপেন করে দেওয়া হয়, এবং তখন এই যে রেগুলেশন ছিল সেই রেগুলেশনটা সরে গিয়ে আসে ম্যানেজমেন্ট। ফেরার পুরো কথা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। নরসিংহ রাও কমিটি কত সালে গঠিত হয়? নরসিংহ রাও কমিটি কিসের সঙ্গে সম্পর্কিত? নরসিংহ রায় কমিটি আমরা দেখবো এখানে হচ্ছে নরসিংহ রায় কমিটি নাবার্ড গঠিত হওয়ার সঙ্গে সম্পর্কিত, এবং এটা 1991-এ গঠন করা হয়েছিল। লরেন্স কার্ভ কি নির্দেশ করে? লরেন্স কার্ভ নির্দেশ করে যে আয় বন্টন, সেটাকে লরেন্স কার্ভ নির্দেশ করে। ইনকাম আর ওয়েলথের যে ডিস্ট্রিবিউশন থ্রু দ্য পপুলেশন, সেটাকে লরেন্স কার্ভ নির্দেশ করে। আইআরডিপি বা সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি কোন সালে এসেছে? আইআরডিপি এসেছে ইন দ্য ইয়ার অফ 1980। আইআরডিপির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নেক্সট কোয়েশ্চেন 47, ভারতের সবচেয়ে পুরনো লৌহ ইস্পাত কারখানা কোনটি? ভারতের সব থেকে পুরনো লৌহ ইস্পাত কারখানা হচ্ছে টিসকো। ভারতের প্রথম সম্পদ কর কত খ্রিস্টাব্দে চালু করা হয়েছিল? সম্পদ কর ফার্স্ট চালু করা হয় ইন দ্য ইয়ার অফ 1957-এ।
আইসিএআর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইসিএআর এর সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। আইসিএআর এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার এন্ড রিসার্চ। আইসিএআর প্রতিষ্ঠিত হয় 1929-এ। আইসিএআর এর এক্সাম হয় যেখান থেকে এগ্রিকালচারের যে এন্ট্রান্স এক্সাম, এগ্রিকালচার, হর্টিকালচার, এই সমস্ত যে এন্ট্রান্স এক্সাম আইসিএআর কন্ডাক্ট করে। 50 নাম্বার কোয়েশ্চেন, গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে শুরু করা হয়েছিল? গঙ্গা অ্যাকশন প্ল্যান, গঙ্গা অ্যাকশন প্ল্যান চালু করা হয় ইন দ্য ইয়ার অফ 1986-এ। আরেকটা এখানে গঙ্গা রিলেটেড আরেকটা খুব ইম্পর্টেন্ট প্ল্যান হচ্ছে নমামি গঙ্গে প্ল্যান বা নমামি গঙ্গা প্রোগ্রাম। সেই নমামি গঙ্গা প্রোগ্রামও কিন্তু তোমার স্টার্ট হয়েছে ইন দ্য ইয়ার অফ 2014। 2014-এ হচ্ছে নমামি, আমার নামের সাথে কিছুটা রিলেটেড বলে আমার এটা মনে থাকে, গঙ্গে প্রোগ্রাম। ওকে, এই ছিল 50টা কোয়েশ্চেন। 50টা কোয়েশ্চেনে কে কতগুলো অ্যান্সার করতে পারলে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। কারোর কোনো অসুবিধা হলে সেটাও জানিও, আমি উত্তর করি, আমি আমার প্রোফাইল থেকে উত্তর করি হয়তো অনেক সময়, দেখে নিও একটু, এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও।